তাদের সঙ্গে মিশতে একদম একদম আত্মীয়র মতোই মিশতাম এবং দেখতাম যে তারা খুব উৎসাহী, তারা ওই ধরনের টিচার পছন্দ করেন যারা ছাত্রদের সময় দেন এবং তাদের সঙ্গে একেবারে সমপর্যায়ে মেলামেশা করেন। এবং সেটা করতে গেলে আমি ডিস্টেন্স সেভাবে মেনটেন করতাম না, একটু ডিস্টেন্স থাকতো কিন্তু সেভাবে না। আমার ঘরে প্রচুর আড্ডা হতো, ছাত্ররা গিয়ে আড্ডা দিত বন্ধুর মতো। তো সেই হিসেবে মনে হচ্ছে যে তারা এই আয়োজনটা করেছে। আমার খুব একটা ইচ্ছা না, আমি কেন যেন কেউ প্রশংসা করলে যে খুব খুশি হই তা না, আবার নিন্দা করলে যে খুব দুঃখিত হই তা না। মানে এক ধরনের মাঝে মাঝে মনে হয় যেন কি নির্বাণ প্রাপ্তি হয়ে গেল কিনা। তো এই জন্যে আমি যখন রেজা বললো যে আমরা এটা করতে চাই, রেজা মামু করলো, যে আমি ভীষণভাবে মানা করছি যে আমার খুব অস্বস্তি লাগে নিজের প্রশংসা। আমি বলে ওখানে শুধু প্রশংসা শোনাও, আমার ভীষণ অস্বস্তি লাগে, এখনো ভীষণ অস্বস্তি লাগছে। হ্যাঁ, ঠিক অভ্যস্ত না, অনভ্যাসের ওটা যেমন চর্চা করে কপালে, আমি সেরকম আমার সমস্ত শরীরে চর্চা করছে অস্বস্তিতে। তো যাই হোক, তবু ছাত্রছাত্রী এসব করে, তারা ঠিক যাদের ভালোবাসে যেসব শিক্ষককে তারা এই ধরনের মানে ঢেলে দেয়, সবকিছু ঢেলে দেয়। তা আমি সাধারণত এমন একজন ব্যক্তি যে নিজের মধ্যে থাকতে পছন্দ করি, সেই জন্য অনেক কিছুই মনে হয় যেন বাইরে ভেসে যায়, ঠিক আমাকে স্পর্শ করে না। এক ধরনের ইয়ে আছে কি আমার এই মনে মনে সবসময় আমি দেখেছি ছেলেবেলা থেকে, মানে স্কুল লাইফের পর থেকে এই মহাশূন্য মহাজগৎ এইগুলো আমার মাথায় বেশি চেপে বসত। এরপরে যখন অনেক বছর পরে এই যে সময় এবং স্পেস, টাইম অ্যান্ড স্পেস, আমি যখন ইউনিভার্সিটিতে পড়ছি ফার্স্ট ইয়ারে, তখন থেকে এসব আমার মাথায় ভীষণ খেলতো যে সময় কি, স্পেস কি। স্পেসকে আমি চিন্তা করতাম একটা বোধহয় কোন জননীর গর্ব, এবং সময় হচ্ছে একটা পুরুষ শক্তি। সেই পুরুষ শক্তির কাজ মানে এমন একটা কিছু করলো যার জন্যে ওই সময় তখন সৃষ্টি হলো, একটা অণু কিংবা একটা পরমাণু কিংবা একটা কিছু সৃষ্টি হচ্ছে, কিভাবে সময় সৃষ্টি করছে। এরপরে তখনই আমি কনফেশন বলে গিয়ে একটা আত্মজীবনী আছে সেন্ট অগাস্টিন ইংল্যান্ডে উনি খ্রিস্ট ধর্ম প্রচার করেন প্রথম। তো ওই আত্মজীবনী পড়তে গিয়ে দেখুন উনি ওই ধরনের এক ধরনের কথা বলছেন যে সময়ে মানে বস্তুর সৃষ্টি হচ্ছে সময়ের মধ্যে, যখন এই স্পেসে বস্তুর সৃষ্টি হচ্ছে বিগ ব্যাং। সেই বিগ ব্যাং এর মতো জিনিস হচ্ছে যখন একটা কিছু ঘটনা ঘটছে, আদারওয়াইজ ঘটনা না ঘটলে, স্পেস ঘটলে পরে তো শূন্যস্থানের কোনো অর্থ থাকে না, এবং তখন থেকেই সময় শুরু হয় যখন শূন্যস্থান কিছু একটা ঘটলো। এই ধরনের চিন্তা ভাবনা আমার মনের মধ্যে অনেক আগে থেকে আছে, এবং সবসময় আমাদের মগজে কিন্তু স্মৃতিগুলো অনেক কিছু ডরমেন্ট থাকে এবং সেসব সবসময় কোনো না কোনো আপনি ফিরে যাচ্ছেন অতীতে, কিছুক্ষণ ওইসব নাড়াচাড়া করলেন, আবার ফিরে আসছেন। মানে এই যে সাবকনশিয়াস মাইন্ডে যে ইয়েটা থাকে, এইসব স্মৃতি জমা থাকে, তার কিন্তু সবসময় কখনো সক্রিয়, কখনো নিষ্ক্রিয়, কখনো ডরমেন্ট, কিন্তু তারা আছে এবং তারাই আপনাকে পরিচালনা করছে। এটা স্বপ্নের মতো ঠিক না, মানে যখন সক্রিয় অবস্থায় আছেন তখনও সেই স্মৃতিগুলো আপনার ভিতরে কাজ করছে। আমার মাঝে মাঝে মনে হয় যেন আমি যে খুব প্রশংসায় যে উদ্বেলিত হবো কিংবা নিন্দায় যে একেবারে ধসে পড়বো, এই যে এটাকে আমি উইথস্ট্যান্ড করতে পারি কিংবা কনসিভ করতে পারি, সেটা মনে হয় এই ধরনের চিন্তা ভাবনা থেকে এসছে, যেটা আমি ইউনিভার্সিটি লাইফ থেকে প্রথম ইয়ে থেকে আমি করতাম। এরপরে যখন আরো পরে জন ডানের একটা কবিতা আছে, খুব সুন্দর কবিতা, ঠিক না, জন ডানের একটা সারমন আছে, জানেন যে জন ডান প্রায় 400টার মতো সারমন, উনি বিশপ ছিলেন, ফলে তাকে প্রত্যেক রোববারে কিছু না কিছু বলতে হতো ওই কনগ্রেগেশনে। তো
তো উনার একটা চমৎকার সারমন আছে, যেটা আমার মনে হয় যে হ্যাঁ ওটা একটা মানে কোট করার মতো জিনিস। ওখানে তিনি বলছেন যে আমরা যখন মারা যাব তখন যে স্বর্গে প্রবেশ করব, সেই স্বর্গে প্রবেশ করার সময় একটা গেটে প্রবেশ করব, স্বর্গে প্রবেশ করব, সেখানে একটা ঘরে আমাদের রাখা হবে। সেই ঘরটায় কিরকম আছে বলছেন যে সেই ঘরটায় কোনো চোখ ধাঁধানো আলো নেই, কোনো ইয়েও নেই, অন্ধকারও নেই, আচ্ছা একটা ইকুয়াল লাইট, ইকুয়াল শব্দটা সমান ইকুয়াল লাইট আছে। বলছে সেই ঘরে শুধু কোনো ইয়ে নাই, মানে বিকট আওয়াজ নেই, এবং কিংবা কোনো নিস্তব্ধতা নেই, সাইলেন্স নেই, আছে একটা ইকুয়াল মিউজিক। এই শব্দগুলো ইকুয়ালের উপরে জোর দিয়েছে, ইকুয়াল লাইট, ইকুয়াল মিউজিক। তারপরে সেই ঘরে কোনো ইয়ে নাই, মানে কমিউনিটি, কোনো পার্সন নাই, কিংবা কোনো ক্রাউড নাই, আচ্ছা একটা ইকুয়াল কমিউনিয়ন। আবার শেষে বলছেন এটা একটা সামনে নাকি সেই ঘরে আমরা মারা যাওয়ার পরে যে ঘরে যাচ্ছি সোল হিসেবে, সেই ঘরে আছে একটা কোনো ইয়ে নেই, কোনো মানে প্রচন্ড যাকে বলে ভুলে যাচ্ছি আমি, যাই হোক এরকম ইকুয়ালিটির ব্যাপারটা উনি খুব জোর দিচ্ছেন। এরপরে রবীন্দ্রনাথের কবিতা পড়তে গিয়ে দেখলাম তিনি ওই ইকুয়ালের ব্যাপারটা তিনি আনছেন। তার মেয়ে যখন মাধুরলতা মারা গেল তখন তিনি মাধুরলতার মৃত্যু সংবাদ পেয়ে ওখানে তিনি যাচ্ছেন, ওই পথে যেতেই তিনি শুনলেন যে মাধুরলতা মারা গেছে। মাধুরলতার যে হাজবেন্ড ছিলেন তিনি রবীন্দ্রনাথের সঙ্গে ভালো ব্যবহার করতেন না একদম, তো তিনি আর যাননি, না গিয়ে ঘরে ফিরে এসে তিনি দরজা বন্ধ করে একটু কবিতা লিখছেন। রবীন্দ্রনাথের এরকম তার ভেতরে এত দুঃখ ছিল, কিন্তু সেই দুঃখগুলোকে তিনি মানে ইয়ে করতে পারতেন, অ্যাবজর্ব করে নিয়ে সুন্দর একটা প্রকাশ কিছু করতে পারতেন। তিনি একটা কবিতা লিখলেন ওই অবস্থায় যে এই কথা সদা শুনি, গেছে চলে তবু রাখি বলো না সে নাই, সেই কথাটা মিথ্যা তাই কিছুতেই সহে না যে মর্মে গিয়ে বাঁচে, মানুষের কাছে আসা যাওয়া ভাগ হয়ে আছে, তাই তার ভাষা বহে শুধু আধখানা আশা। আমি চাই সেইখানে মিলাইতে প্রাণ, যে সমুদ্রে আছে নাই এক হয়ে রয়েছে সমান। এই যে সমান আলো, সমান মিউজিক, এই ব্যাপারগুলো তিনি এই সমতার উত্তের সমুদ্রের মধ্যে তিনি সেখানে প্রাণ মেলাতে চাচ্ছেন। রবীন্দ্রনাথের এই কবিতা, গানের জনজানের ওই সারমন, এইগুলি আমার সবসময় ঘুরপাক খায় আর কি, মগজে থাকে। ফলে আমি এক ধরনের স্থিতধী এক ধরনের ব্যাপার আছে যেটা নিয়ে আমি চলতে পারি আর কি। অনেক কিছুকে উইথস্ট্যান্ড করে, অনেক কিছুকে ইগনোর করেও অনেক সময় চলা যায়। এবং আপনি একটু চিন্তা করে দেখবেন যে প্রকৃতিতেও কিন্তু এই ধরনের ব্যাপার আছে। একজন গ্রিক ফিলোসফার ছিলেন না, হেরাক্লাইটাস, যিনি গতি, স্থিতি এসব ব্যাপার নিয়ে প্রথম কথা বলেন। তিনি বলছেন একটা তীরকে যদি ছোড়া যায়, সেই তীরের যে গতিপথ, সেই গতিপথকে যদি কয়েকটা অংশে ভাগ করা যায় কম্পার্টমেন্টে, তাহলে একটা কম্পার্টমেন্টে তীরটা একসময় আছে, কিন্তু সেখানে সে নাই, কারণ পরক্ষণে আবার সে অন্য কম্পার্টমেন্টে চলে গেছে। এই আছে নাই, প্রত্যেকটা কম্পার্টমেন্টে আছে নাই, মানে এই যে ডাইকোটমি কিংবা এই যে ডায়ালেকটিক্স, এই ডায়ালেকটিক্সটা কিন্তু প্রত্যেক ইয়েতে আছে। জীবনের মানে জীবনটা চলছে ডায়ালেকটিক্স, তান্ত্রিকতা, অপোজিট ছাড়া কখনো জীবন সক্রিয় হয় না। এই আছে নাই এই দুটোই কিন্তু সত্য।
এই দুটোকে সত্য মেনে নিয়ে এই হেরাক্লাইটাস ওইরকম একটা ফিলোসফি দিয়েছে, হ্যাঁ, যে রবীন্দ্রনাথের যেখানে বলছে আছে নাই এক হয়ে রয়েছে সমান, জন ডান যেখানে বলছেন ইকুয়াল মিউজিক ইকুয়াল রাইট, হ্যাঁ, এই ব্যাপারগুলো সবসময় মনের মধ্যে কাজ করে। যেখানেই যাই, যেখানে যা কিছুই করি, মগজে যেন এই ধরনের স্থিতিস্থাপকতা সবসময় রয়ে যায়। তো এইভাবে চললে মনে হয় যে অনেক কিছু এখন যে সমাজের যে অবস্থা, বৈশ্বিক যে ব্যাপারগুলো ঘটছে, ইরান প্যালেস্টাইন, তারপরে এক মানে স্যাভেজ ডোনাল্ড ট্রাম্প ইজ এ স্যাভেজ, যা করছে এরকম সময়ে মানে স্থির রাখা মুশকিল, মানে সেনিটি ঠিক রাখা মুশকিল হয়ে যায়। তা আমাকে মনে হয় কিছুটা এই ধরনের একটু নবমণ্ডলের ব্যাপার স্যাপারগুলো মাথায় সবসময় থাকে, এবং আমি কত ক্ষুদ্র এটা কিন্তু বুঝতে সাহায্য করে। এই যে বিশ্ব মানচিত্রের যে ছবিগুলো আমরা দেখি, কিংবা যেসব ছবি পাঠাচ্ছে নাসা থেকে, মিলিয়নস অফ ইয়ার্স এগো পৃথিবী কেমন ছিল, পৃথিবীতে অস্তিত্ব ছিল না, নবমণ্ডল কিরকম ছিল, এই যে বিশালত্ব, সেই তুলনায় আমরা কি, পৃথিবীটা কি একটা ফুটকি, একটা জাস্ট একটা বিন্দুর যে অদম, সেই বিন্দুতে আমরা বাস করছি, হ্যাঁ, আমরা সেই বিন্দুতে সবাই এক একজন খুব পাওয়ারফুল ফ্যাসিস্ট হয়ে উঠছে। আমরা হাস্যকর, একেবারে হাস্যকর জিনিস। এইভাবে চিন্তা করলে নিজেকে যেমন মনে হবে আমি কিছুই না, আবার আমি এসবের অংশ, কিছুই না মনে করে আবার আমি নিরাশ হব না, আমি বিষণ্ণ হব না, মনে করতে হবে পার্ট অফ অল দিস। সেই জন্য আমার কাছে হাস্যকর মনে হয় যে অহংকার করে, অহংকারী মানুষ আমার কাছে মনে হয় একটা স্টুপিড, কিছুই না, সে জানে না যে সে কিছুই না। ট্রয়ালাস এন্ড ক্রিসিডা বলে একটা নাটক করেছিলাম চসারের, ট্রয়ালাস এন্ড ক্রিসিডা। সেখানে ট্রয়ালাস যুদ্ধ হচ্ছে, যুদ্ধে ট্রয়ালাস মারা গেছে, মারা গিয়ে সে তার আত্মা উঠে গেছে অনেক উপরে। ওখান থেকে সে দেখছে যে পিঁপড়ার মতো লোকগুলো মারপিট করছে। প্লেনে উঠলে দেখবেন অনেক উঁচুতে উঠলে, যেমন শহরে উঠতে যাচ্ছে প্লেনটা, মনে হবে গাড়িগুলো এক একটা পিঁপড়ার মতো সারি সারি চলছে। ট্রয়ালাস সেই উপরে উঠে এই মানে ইডিয়ট গুলো সব মারপিট করছে এই মনে করে সে বিকট অট্টহাসি দেয় সেখানে। মানে জীবনটা যে কত তুচ্ছ, মানে ইন কম্পারিজন টু স্পেস, ইন কম্পারিজন টু নবমণ্ডল, আরো কত লক্ষ কোটি যে জন্ম হচ্ছে স্টার। এই যে ব্যাপারগুলো বিশেষ শক্তিতে দেখবেন ওরকম আছে। একটা ক্যাম্পবেল বলছেন যে এসব মনে করলে খুব হতাশা আসে, হতাশ মনে হয় নিজেকে যে আমি কিছুই না, আমি নোবডি। কিন্তু একই সঙ্গে মনে করতে হবে যে আমি ইজ এ পার্ট অফ অল দিস, আমিও এসবের অংশ। এই ধরনের ভাবে চিন্তা করলে দেখবেন আপনার মধ্যে কোনো অহংকার জিনিসটা সেভাবে আসার কথা না। সবসময় নিজেকে বিনয়ী এবং মানে আমি যে অতি ক্ষুদ্র একজন, এটা মনে রাখলে কিন্তু এই অহংকারটা আসবে না। রবীন্দ্রনাথের একটা গান আছে, রবীন্দ্রনাথ আমি পড়তে বলি সবাইকে, রবীন্দ্রনাথের গানগুলো পারলে পরে যত পারেন মুখস্থ করবেন। রবীন্দ্রনাথের একটা গানে আছে, সেটা আমার কাছে খুব মানে হিউমিলিটি কত চূড়ান্ত হতে পারে। ওই আসন তলে মাটির পরে লুটিয়ে রব, তোমার চরণ ধুলায় ধুলায় ধূসর হব। তারপরে আছে আমি তোমার যাত্রী দলে রব পিছে, স্থান দিও গো তুমি আমার সবার নিচে। তারপর বলছে প্রসাদ লাগি কতই লোকে আসি ধেয়ে, আমি কিছুই চাইবো না তো রইব চেয়ে, সবার শেষে যা বাকি রয় তাহাই লব। মানে মানে বিনয়ের কি চূড়ান্ত। এটাকে যদি আত্মস্থ করে চিন্তা ভাবনায় রাখা যায়, আমার মনে হয় তাহলে হয়তো একজন নিরহংকারী একজন ব্যক্তি পরিণত হওয়া সম্ভব।
তো আমার এই ধরনের পড়াশোনা করার ফলে আমার মধ্যে এক ধরনের প্রশান্তি, সবসময় এক ধরনের প্রশান্তি। এটাকে ক্যাম্বেল বলেছেন মিথ্যা শক্তিতে যদি পড়েন, পাওয়ার অফ মিথ, যে এটাকে টু ফলো দ্য পাথ অফ পিস, এটা হচ্ছে রকমের পথে চলা, আশীর্বাদের পথে চলা। আমরা সবাই যেন আশীর্বাদের পথে চলার চেষ্টা করি, এবং সেটাই হোক আমাদের জীবনযাপনের, উন্নত জীবনযাপনের একটা মাধ্যম। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি নিজেকে খুবই ছোট মনে করছি এখানে, কারণ আমার জন্য এতজনই কষ্ট করে এতক্ষণ এত দূর থেকে এসছেন এবং বসে বসে কথা শুনছেন। তো আমার কিছু অস্বস্তি লাগছে, খারাপই লাগছে। তবু আপনাদের ধন্যবাদ যে আপনারা এসেছেন। ধন্যবাদ।